ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2025 রায়মারিন পেস্ট প্রশ্নবিদ্যা তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আজকে আমি গণিতে তোমাদের 17 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো 17 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে বলা হচ্ছে 4 টাকার কত অংশ, টাকা পয়সা যেহেতু কনভার্ট করতে বলছে, আমরা কী করবো, এই টাকাকে পয়সায় কনভার্ট করে নেবো প্রথমে। তাহলে টাকাকে যদি আমরা পয়সায় করি তাহলে কী হবে, তাহলে প্রথমে আমরা কি করব, দেওয়া আছে 4 টাকার, বলা হচ্ছে 4 টাকার কত 5/8 অংশ, 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। এই টাকাকে আমরা পয়সা করব, 4 টাকা সমান 400 পয়সা হয়, 400 পয়সা গুণিতক 5/8 সমান 8 5 40 আর 8 0 0 সমান 50 গুণিতক 5, 5 5 25, 250, 250 পয়সা হলো আমাদের একক। তাহলে 250 পয়সা মানে আমরা জানি 250 পয়সা সমান 2 টাকা, 200 পয়সায় 2 টাকা হয়, 2 টাকা 50 পয়সা, বুঝেছে, 2 টাকা 50 পয়সা। তাহলে চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো, এর হচ্ছে এখানে 2 টাকা হবে, এখানে 50 পয়সা হবে, বুঝেছে। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো যে 2 দিকের প্রশ্ন বলছে কে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 এর বর্গমূল পূর্ণ একে 1/9 রুট 1/9 এর পূর্ণবর্গ হবে। তাহলে এক্ষেত্রে হবে, চলো আমরা গণিতটা করে ফেলে। তাহলে 1/9 এর বর্গমূল কত জানি, 1/3 আছে। তা আমরা জানি কি আছে, দেওয়া আছে তোমাদের সি স্কোয়ার প্লাস কে সি প্লাস রুট 1/9 এর পূর্ণবর্গ কত হবে। তাহলে এই কে এর মানটা কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা 1/9 এর বর্গমূল কত জানি, আমরা 1/9 এর বর্গমূল হচ্ছে, তাহলে এক্ষেত্রে তাহলে সি স্কোয়ার প্লাস কে সি, সি স্কোয়ার, সি এর হোল স্কোয়ার দেবো, সি এর হোল স্কোয়ার আমরা দেবো, সি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, সুতরাং কি এটা আউট করবো, কেটা পরে লিখবো, আর সি হচ্ছে সি ইন্টু এখানে দূরে প্লাস দিয়ে, তাহলে 1/9 এর বর্গমূল, অর্থাৎ বড় করব কত হবে, অর্থাৎ আমরা যদি এইভাবে করি তাহলে 1/√3, যদি 3 এর হোল স্কোয়ার যদি করি, দেখো এর বর্গ মানে কী হয় বলো তো। তাহলে 1/√3 কত হচ্ছে, তাহলে 1/√3 ইন্টু 1/√3 কত হবে, √3 কত হবে, 3 উঠে যাবে, অর্থাৎ দুটো √3 যদি গুণ করি কী হচ্ছে আমাদের, এক্ষেত্রে হবে 3 হবে, 1/3 হবে। তাহলে 1/3, তাহলে 1/9 এর বর্গমূল কত হয় জানি আমরা, 1/3 হয়, তাই না। 1/3 এর বর্গ কত হবে, তাহলে 1/3 এর বর্গ যদি হয় কত হবে, 1/9 হবে, 1/9 এর বর্গমূল কত হবে, 1/√3 সমান, এই 1/√3টা আমরা এখানে লিখে দেবো 1/√3 সমান, তাহলে কী হলো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র নিয়ে হচ্ছে, অর্থাৎ সি প্লাস 1/√3 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কী বলেছে, তাহলে এখানে কোনটা হলো, সি এর মানটা, কে এর মানটা কোনটা হলো দেখতে পাচ্ছি 2 আর 1/√3, সি তো স্থির আছে, কে এর মানটা, কে এর ভ্যালুটা কত হবে, অতএব কে ইকুয়ালস টু কত পেলাম আমরা, কে ইকুয়ালস টু 2/√3, 2/√3 কী বলেছে, কে এর ভ্যালু কত হলো 2/√3। তাহলে চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে 3 দিকের প্রশ্ন, দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি নির্ণয় করো। আর আমরা জানি ছেদকের একই পাশে অবস্থিত, ছেদকের একই পাশে অবস্থিত সংখ্যাগুলো বলা হচ্ছে কি, সেগুলো টোটাল যোগফল কত হয়, 180 ডিগ্রি হয় জানি। ছেদকের একই পাশে অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। দেখো তো এখানে কে এর ভ্যালুটা কিন্তু তোমরা দেবে প্লাস মাইনাস দেবে, প্লাস মাইনাস প্লাস হতে পারে আর মাইনাস হতে পারে, কে এর ভ্যালুটা প্লাসও হতে পারে আর মাইনাসটাও হতে পারে, সুতরাং আমরা প্লাস মাইনাস অবশ্যই দেবো, বুঝেছে। এরপর দেখো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে, ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত বলা হচ্ছে। দেখো দুটি সমান্তরাল সরলরেখা যদি আমরা অঙ্কন করি, সেক্ষেত্রে ছেদক যদি টানি, সেক্ষেত্রে এই অন্তস্থ কোণ দেখো ছেদকের একই পাশে, মানে এই দুটি অন্তস্থ কোণের কথা বলা আছে, এই দুটি অন্তস্থ কোণের কথা বলা আছে, এই দুটি অন্তস্থ কোণের যোগফল সর্বদা কত হবে, 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, বুঝেছে। পরের প্রশ্ন কি বলা আছে,
চারের দাগের প্রশ্ন বলেছে মান নির্ণয় করো, বলেছে 1/4 এর রুট বা প্লাস রুট 1/9 মাইনাস 1/16 রুট মাইনাস 1/25 রুট, বোঝা যাচ্ছে। চলো মান নির্ণয় করে ফেলে। তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে বলেছে 1/√3 রুট 1/4 প্লাস 1/9 মাইনাস 1/16 রুট মাইনাস 1/25, বুঝছে। তাহলে হচ্ছে 1/4 1/4 এর বর্গমূল কত হয় 1/2 হয়, প্লাস 1/9 এর বর্গমূল কত হয় 1/3 হয়, মাইনাস 1/16 কত হচ্ছে 1/4 হবে, মাইনাস 1/25 হবে 1/5 হবে, বুঝছে। এবার আমরা সব হরগুলোকে আমরা কি করব, সব হরগুলোকে লসাগু করব। 2 3 4 আর 5। দেখো 2 একে 2, 3 নামলো 2 আর 5 কত হলো 5 × 10, 10 × 30, 30 × কত হবে 60, 60 হচ্ছে। আমরা 60 নিচে লিখে দেবো লসাগুটা। তাহলে এখানে কত হচ্ছে 2, 2 বাদ দিলে কত হচ্ছে 10, 10 × 30, 30 হচ্ছে, 30 যুক্ত 3 অর্থাৎ 20, 3 বাদ দিলে 5 × 10, 10 × 20, 20 মাইনাস 4, 2 × 4 বাদ দাও, 5 × কত হচ্ছে 15, 15 × 4 = 60, মাইনাস 5, 5 বাদ দাও, 3 × 6, 6 × 12। তাহলে আমরা কী করবো, প্রথমে যোগগুলো করে নিই। তাহলে 50 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস সংখ্যাদের মধ্যে যোগফল 5 6 7 কত হচ্ছে 27, 27 60 সমান কত হচ্ছে 50 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে আমরা 23 পাচ্ছি, কত হবে 23, 23/60 হচ্ছে 23/60। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন থেকে কী বলা আছে, পরের প্রশ্ন বলেছে 5 থেকে প্রশ্ন বিয়োগ করো 2a + 3b - 5 থেকে b + a বাদ দিতে বলছে। তাহলে আমরা যদি বিয়োগফলটা করি সেক্ষেত্রে হবে, দেখো তাহলে প্রথমে কি হবে, প্রথমে হবে বলা হচ্ছে 2a + 3b - 5 থেকে আমরা কত বাদ দেব, যে b + a বাদ দেব, কত হচ্ছে সমান আমরা ব্র্যাকেট তুললে কী হবে 2a + 3b - 5 - b প্লাসে -a ইকুয়ালস টু 2a থেকে a বাদ দিলে কত হচ্ছে a হয়, আর b আছে 3b থেকে b বাদ দিলে কত হয় +2b হচ্ছে, আর হচ্ছে -5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 2a + 2b - 5। পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 6 দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 6 দাগের প্রশ্ন কি বলছে, মান নির্ণয় করো 2 × 6 × 3 × 5 6 × 5, এটাকে আমরা মান নির্ণয় করব। দেখো প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে দেখো 2 × 6 × 3 × 5 6 × 5 সমান কত হচ্ছে, সমান বলা হচ্ছে দেখো এই 6টাকে আমরা ভাঙবো, 3 × 6, 6-এর নিকটবর্তী সংখ্যাদের গুণফল হচ্ছে 2 × 3, 3 × 6 অর্থাৎ 2-এর 5 আর 3 × 6 গুণিতক 3-এর 5 সমান 2 × 6 × 3 × 5 সমান কত হচ্ছে, সমান হচ্ছে দেখো 2 5 আছে আর 2 6, এটা কিন্তু 2 5 পুরোটা কেটে গিয়ে এখানে 1 পড়ে থাকবে, অর্থাৎ 2 পড়ে থাকবে, আর 3 5 আছে 3 5 আমরা কেটে দেবো, 3 5 আমরা কেটে দেবো। কত হলো আমাদের সঠিক উত্তরটা কত হলো, উত্তর হলো 2 হলো, শুধুমাত্র 2 হলো, তাহলে ইকুয়ালস টু 2, উত্তর হলো 2, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো 7 দাগের প্রশ্ন a b c 3টি অনির্দিষ্ট বীজগাণিতিক সংখ্যা যাদের মান 0 নয় ক্রমিক সমানুপাতি হলে 3টি সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে a b c 3টি অনির্দিষ্ট বীজগাণিতিক সংখ্যা বলা হচ্ছে যাদের মান 0 নয়, অর্থাৎ a b c এর মান নট ইকুয়ালস টু 0 হবে, ক্রমিক সমানুপাতি হলে 3টি সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে 3টি সংখ্যার মধ্যে যদি আমরা সম্পর্ক নির্ণয় করি সেক্ষেত্রে হবে, তাহলে আমরা 3টি ক্রমিক সমানুপাতি লিখে ফেলি a b c যাদের মান 0 হবে না, তাহলে আমরা লিখতে পারি তাহলে a = b সমানুপাতি অর্থাৎ b = c সমান বা তাহলে a/b ইকুয়ালস টু b/c, বা তাহলে b² হচ্ছে ইকুয়ালস টু ac, তাহলে b² ইকুয়ালস টু ac হবে। তাহলে চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই।
পরের প্রশ্ন বলা আছে দেখো 8 দেখো প্রশ্ন, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হবে? তাহলে একটি আধুলি মানে 50 টাকা 50 পয়সা, একটি আধুলি হচ্ছে 50 পয়সা, একটি আধুলি হচ্ছে 50 পয়সা হচ্ছে, তাহলে 50 পয়সা ইস টু 1 টাকা, একটি 1 টাকা হচ্ছে 100 পয়সা ইস টু কী বলেছে, তারপরে হচ্ছে সি হচ্ছে সরি, তারপরে হচ্ছে 2 টাকা, 2 টাকা মানে 200 পয়সা, একটা করে শূন্য কেটে দিয়ে, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 চারে 20, কত হচ্ছে? 1:2:4, বুঝেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি। পরের প্রশ্ন 9 দেখের প্রশ্নটা কী বলছে, a প্লাস 1/a ইকুয়ালস টু -2 হলে তাহলে a টু দি পাওয়ার অফ 224 প্লাস 1/a টু দি পাওয়ার অফ 224, তাহলে এখানে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এর ভ্যালুটা বের করতে পারলে এত বড় রাশিটার মান নির্ণয় করতে পারবো আমরা। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে বলা হচ্ছে যে এখানে হচ্ছে দেখো এ ইকুয়ালস টু এ প্লাস 1/a ইকুয়ালস টু -2। এবার এখান থেকে এ এর মান বের করতে পারি কিনা দেখি। এর এ স্কোয়ার হচ্ছে তাহলে প্লাস 1/a ইকুয়ালস টু -2, বা তাহলে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -2a, বা তাহলে এ স্কোয়ার -2a এদিকে এলে +2a হয়ে যাবে, প্লাস 1 হচ্ছে ইকুয়ালস টু 0, বা তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা বর্গ উঠে দাও, এদিকে এলে রুট হবে, শূন্যের রুট তো থাকে না, সুতরাং আমরা a প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে বা a ইকুয়ালস টু কত হচ্ছে -1, a ইকুয়ালস টু কত হচ্ছে, a ইকুয়ালস টু -1। এবার আমাদের যে প্রশ্নটা বলেছে তাহলে a টু দি পাওয়ার অফ 2024, তাহলে প্লাস 1 বাই কত a টু দি পাওয়ার অফ 2 দি পাওয়ার 2024 সমান কত হচ্ছে, তাহলে এর ভ্যালু কত হচ্ছে -1 দিলাম, 1-এর বর্গ দিলাম, কত হবে, তাহলে এখানে পাওয়ার দিলাম 2024 প্লাস আর 1 বাই এর পাওয়ার হচ্ছে -1-এর পাওয়ার 2024, তাহলে এক্ষেত্রে হবে দেখো এখানে -1 আছে, দেখো যে কোনো পাওয়ার সংখ্যার পাওয়ার যদি জোড়ে হয় সেক্ষেত্রে তার মাইনাসটা থাকবে না, অর্থাৎ এখানে 1 পাবো, প্লাস এখানে 1 পাবো, 1/1 হচ্ছে, অর্থাৎ এক হচ্ছে সমান 1 প্লাস 1 সমান হচ্ছে 2 হচ্ছে। তোমাদের 2টা হচ্ছে সঠিক উত্তর হবে, তাই না? 2টা হবে সঠিক উত্তর। তোমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে -2 রয়েছে, -2 কখনোই হবে না, তোমরা মনে রাখবে। এই পাওয়ারগুলো যদি সবসময় এখানে -1টা অলরেডি তোমরা বুঝতে পেরেছো, এখানে অ্যান্সারটা সঠিকভাবে -1 হচ্ছে, কিন্তু এখানে দেখো এ টু দি পাওয়ার অফ 2024 আছে না, এই পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, এর যদি মাইনাস সাইন থাকে, মাইনাসটা তুলে উঠে যায়, তাই না? তাহলে এর ভ্যালু আমরা -1 পাচ্ছি, অর্থাৎ -1 উঠে গিয়ে 1 থাকবে, আর এদিকে হচ্ছে একে এক হচ্ছে, এখানে মাইনাসটা উঠে যাবে, 1/1 হচ্ছে, তাহলে একে এক দিয়ে ভাগ করলে কত এক হচ্ছে, তাহলে 1 প্লাস 1 সমান কত হচ্ছে 2 হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্ন কী বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে 10 থেকে প্রশ্ন বর্গমূল নির্ণয় করে বলেছে। 24-এর বর্গ প্লাস বলা আছে 10-এর বর্গ কত হবে। 24-এর বর্গ প্লাস 10-এর বর্গ কত হয় আমরা জানি, 24-এর বর্গ প্লাস 10-এর বর্গ, এর বর্গমূল করতে হবে। বর্গমূল কত বলা আছে, তাহলে বলা আছে বর্গমূল 24-এর বর্গ যুক্ত 10-এর বর্গ সমান, এবার দেখো আমরা যোগটা করে ফেলি। 24-এর বর্গ কত হয় জানি আমরা, 24-এর বর্গ হয়, তাহলে 24-এর বর্গ কত হবে, 24 গুণিতক 24, 4 4 16 6, হাতে 1, 4 দুগুণে 8, 1 9, আর 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 9 8 কত হবে 17 7, হাতে 1, 4 1 5, 576 কত হচ্ছে 576 প্লাস 100 সমান কত হচ্ছে 676, কত হচ্ছে 676 হচ্ছে। দেখো কি বলা আছে, আমরা গুণটা কি সঠিক করেছি, 2 দুগুণে 4 4 16 6, হাতে 1, 4 দুগুণে 8 1 9, আর 4 দুগুণে 8 24 দুগুণে 48, 6 9 8 17 7, হাতে 1, আর 4 1 5, 576 আর 100 ছিল, 576 100 কত, অর্থাৎ 676। 676-এর বর্গমূল কত হবে, তাহলে 676-এর বর্গমূল কত হবে, আমরা যদি বর্গমূল ভাগ পদ্ধতি করি, শেষ থেকে দুটো করে দিলে এটা আছে একটা 6 থাকছে, 6 কোন বর্গের নামতে হবে, দেখো 2 দুগুণে 4, 3 3 3 9, 2 দুগুণে কত হচ্ছে 4 হচ্ছে, কত হচ্ছে 2, কত 76, কত হচ্ছে, এবার দুইটা ডবল করো 4 হচ্ছে, আর এখানে কত হবে,
এখানে যদি 6 বসায়, এখানেও 6 বসাবো, 26 অর্থাৎ 46 6 কত হবে 276, কত হচ্ছে 26 হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, এখানে বলা আছে 2-এর দাগের বলা আছে 2-এর একেরটা কি বলা আছে, a ইন্টু বি ইকুয়ালস টু 24, বি ইন্টু সি ইকুয়ালস টু 48, সি ইন্টু এ ইকুয়ালস টু কত হচ্ছে 32 হলে এ বি সি এর ভ্যালু কত আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে বলা আছে, আমরা জানি যে এইভাবে গণিতগুলো আমি আগে করে দিয়েছি, তোমাদের কোনো প্রবলেম হবে না এগুলো। অর্থাৎ এ ইন্টু বি এর ভ্যালু বলা হচ্ছে, তাহলে এ ইন্টু বি ইকুয়ালস টু কত হচ্ছে 24, তাহলে বি ইন্টু সি ইকুয়ালস টু কত হচ্ছে 48, তো সি ইন্টু এ ইকুয়ালস টু কত হচ্ছে 32। তাহলে এবার দেখো এইগুলোকে যদি আমরা গুণ করি, অর্থাৎ আমরা যদি এটা 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, আর এটা যদি 3 নম্বর দিই, 3 নম্বর সমীকরণ যদি ধরি, সেক্ষেত্রে আমরা যদি তাহলে 1 নম্বর গুণিতক 2 নম্বর গুণিতক 3 নম্বর করে পাই, অর্থাৎ বাম পক্ষগুলো গুণ করবো আর ডান পক্ষগুলো গুণ করবো। তাহলে সেক্ষেত্রে হবে তাহলে এ ইন্টু বি ইন্টু সি, আমি ছোটো হাতে লিখে দিচ্ছি, এ বি বি ইন্টু সি আর ইন্টু সি ইন্টু এ ইকুয়ালস টু 24 গুণিতক 48 গুণিতক কত হচ্ছে 32। তাহলে এক্ষেত্রে আমরা দেখো সব ক্ষেত্রে কিন্তু দুটো করে এ পাচ্ছে, দুটো করে এ, দুটো করে বি আর দুটো করে সি পাচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে 24 48 32, 24 ইন্টু 48 ইন্টু 32। তাহলে তাহলে এ বি সি এর ভ্যালু কত হলো, এ বি সি এর ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু বর্গমূল 24 48 32, বা তাহলে এ বি সি ইকুয়ালস টু কত হবে, আমরা 24-এর বর্গমূল 24কে লসাগু করলে কত হবে 24 2 12 2 6 আর 2 3, তাহলে কত পেলাম আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 48, 4 8 48কে যদি আমরা লসাগু করি কত হচ্ছে 2 দুগুণে 4 আর 2 4 8, 2 12 আর 2 6 2 3, কত পেলাম আমরা, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 আর গুণিতক 3, এরপর কি কত পাবো 32, 3 2 32 কত হচ্ছে, তাহলে 32কে যদি আমরা লসাগু করি 2 16 2 8 2 4 2 2, কী পেলাম 1 2 3 4 5, কত গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1 2 3 4 1 2 3 4 5 গুণিতক 2। তাহলে এতগুলো সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করবো, ইকুয়ালস টু দেবো, তাহলে এ বি সি ইকুয়ালস টু দুটো করে 2 হলে কি 2 এর বর্গ হয়, আবার দুটো 2 হলে কি হবে গুণিতক 2 এর বর্গ, আবার দুটো 2 নাও 2 এর বর্গ হচ্ছে, গুণিতক আবার দুটো 2 নাও 2 এর বর্গ, ইন্টু আবার দুটো 2 নাও 2 এর বর্গ, গণিতক আবার দুটো 2 নাও 2 এর বর্গ, গণিতক কত হচ্ছে, দেখো এখানে একটা 3 ছিল, এখানে একটা 3 ছিল, অর্থাৎ 3 এর বর্গ পেলাম আমরা। তাহলে কত হলো এ বি সি ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে প্রত্যেকের মাথায় কি বর্গ আছে, সুতরাং আমরা রুটগুলো প্রত্যেকের মাথা থেকে উঠে যাবে, অর্থাৎ 2 গুণিতক কতগুলো 2 আছে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, গুণিতক কত হচ্ছে 3, 3 এর বর্গ 3 আছে, আমরা গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে এ বি সি কত হচ্ছে, এ বি সি সমান কত হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 3-এ কত হবে 64 3-এ 4 3-এ 12 2 হাতে 1 6 3-এ 18 1 19 192 হচ্ছে, কত হবে 192। তাহলে অতএব এ এর ভ্যালুটা আমরা এ ইকুয়ালস টু এত হলে আমরা এর ভ্যালু কত পাবো, তাহলে এ ইকুয়ালস টু পাবো তাহলে 192 বাই কত হচ্ছে বিসি, বিসি মিনস বিএসি এর মান কত ছিল, বিসির ভ্যালু ছিল 48, বিসির ভ্যালু ছিল 48, তাহলে 192 বাই 4 48 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা 192কে যদি 48 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, তাহলে 2 3-এ 4 আর 4 3-এ 12
12 দুনে 24, 24 দুনে 48, 48 অর্থাৎ কী পড়ে থাকছে 3 দুনে 6, 6 থাকছে। তাহলে অর্থাৎ 48 6 48 4 হবে। দেখো 48 4 কত হচ্ছে, 48 4 8 4 32 দিয়ে 3 4 4 16 17 18 19, 4 হবে, 6 হবে না, 4 হবে। তাহলে 48 4 192। তাহলে বি এর ভ্যালু কত হবে, তাহলে 192 বাই এসি। এসির ভ্যালু কত ছিল, 192 বাই এসির ভ্যালু ছিল কত হবে, এসি ভ্যালু হচ্ছে 32, তাহলে বাই 32 ইকুয়ালস টু কত হবে, এসির ভ্যালু 32 হলে তাহলে 32, দেখো এখানে 32 কী পেলাম আমরা, 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16, 16 দুনে 32 আর 3 দুনে 6 হবে, 6 হবে এখানে। তাহলে 32 6 কত হবে, তাহলে 32 6 192। এবার সি এর ভ্যালু কত পাবো আমরা, 192কে যদি আমরা এ বি দিয়ে যদি ভাগ করি ইকুয়ালস টু 192। এ বি এর ভ্যালু কত আছে, এ বি এর ভ্যালু 24 আছে, 24 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে হবে 8 4 32 অর্থাৎ 8 হবে, 24 আসছে 192, 8 হবে। বুঝেছে তোমাদের, এটা হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু 6 আর সি এর ভ্যালু হচ্ছে 8। চলো পরের প্রশ্ন কী আছে, তাহলে 2 নম্বর প্রশ্ন দেখো, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে তা নির্ণয় করো বলা হচ্ছে। 100 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে 60 কিমি বেগে যাচ্ছে, একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে একটু আমরা এগুলো বারবার প্র্যাকটিস করছে, এগুলো তোমাদের সমস্যা হবে না। এখানে বলা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য একটি গাছকে অতিক্রম করবে, কেমন ট্রেনের দৈর্ঘ্য বলা হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কত আছে, দেখো ট্রেনের দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য বলা আছে 100 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। আর এখানে বলা আছে ট্রেনের গতিবেগ রয়েছে, গতিবেগ কী রয়েছে, গতিবেগ রয়েছে সমান 60 কিমি পার ঘন্টা। এখানে মিটার আছে, আমরা কিমিকে ঘন্টায় করব, এখানে দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে এখানে মিটার দুটো দূরত্ব দুটো পাচ্ছি, গতিবেগের দূরত্ব একটা পাচ্ছি, আর ট্রেনের দৈর্ঘ্য একটা ট্রেনের দৈর্ঘ্য একটা দূরত্ব পাচ্ছে। এক্ষেত্রে দেখো তাহলে 100 কিমি ট্রেনটির নিজের দৈর্ঘ্য মানে কি, গাছটিকে অতিক্রম করা মানে কি, ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা 60 কিমি বলা হচ্ছে, তাহলে 60 কিমি মানে কত হবে, তাহলে 60 গুণিত কত হচ্ছে 1000, 1000 মিটার পথ যায় কত হবে ঘন্টা, 1 ঘন্টা মানে কি 60 গুণিত 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যা পথ যাবে কত হবে, নিশ্চয়ই কম সময় যাবে, দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক, অর্থাৎ 60 গুণিত 60 বাই কত হচ্ছে 60 গুণিত কত হবে, 60 গুণিত কত হচ্ছে 100, 1000। এবার 100 মিটার পথ যাবে কত হবে, 100 মিটার পথ যেতে সময় লাগবে কত হবে, 60 গুণিত 60 বাই আর ইন্টু উপরে 100 লিখে দাও, আর নিচে 60 গুণিত কত হবে 1000। তাহলে এর একটা 100-র দুটো শূন্য কেটে দিয়ে এর দুটো শূন্য কাটবো, আর এর 60 একটা কেটে দেবো, আর 6 60-এর তোমরা 10-10-এর 10 কেটে দিলে এখানে 60-এর শূন্য কাটলে কত হচ্ছে সমান হচ্ছে 6। তোমাদের অ্যান্সার কত হলো, অ্যান্সার হচ্ছে তোমাদের 6 হবে। বুঝেছে, 6 সেকেন্ড, 6 সেকেন্ড হচ্ছে, তাহলে 6 সেকেন্ডে গাছটিকে অতিক্রম করতে পারবে। তাহলে পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন 2-3 থেকে প্রশ্ন দেখো, দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্তগুলি লেখো। দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্তগুলি হলো, চলো আমরা একটু লিখে ফেলি। তাহলে 1 নম্বর শর্ত আমরা লিখতে পারি যে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, আমরা 1 নম্বর যদি লিখি সেক্ষেত্রে হবে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো তারা একটি সমতলে, তারা লেখো সরলরেখা দুটি একই সমতলে একে অপরের সাথে মিলিত হবে না বা তাদের মধ্যেকার দূরত্ব সবসময় একই থাকবে, বা
তাদের মধ্যেকার দূরত্ব সব সময় একই থাকবে। ঠিক আছে। 2 নম্বর লেখো যে দুটি সরলরেখাকে একটি ছেদক দিয়ে ছেদ করলে তাদের একান্তর কোণগুলো সমান হবে। ঠিক আছে। বা অন্তস্থ একান্ত কোণগুলো একে অপরের পরিপূরক হবে। ঠিক আছে। বা অন্তস্থ একান্ত কোণগুলো পরস্পর পরিপূরক হবে। ঠিক আছে। অর্থাৎ একান্ত অন্তস্থ কোণগুলোর পরিপূরক মানে কি 180 ডিগ্রি হবে। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো বলেছে 1 + 4/a + 4/a স্কোয়ার। তাহলে 1 + 4/a বলা হচ্ছে 1 + 4/a + 4/a স্কোয়ার সমান 1 এর হোল স্কোয়ার প্লাস 2 × 1 × দূরে আমরা 2/a এর হোল স্কোয়ার লিখবো, এখানে 2/a লিখে দেবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 + 2/a এর হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন, l² + m² = 13 হলে l + m = 5 হলে lm এর মান কত? তাহলে lm এর মান কত আমরা প্রথমে লিখবো। চলো এখানেই করে দিচ্ছি আমি তোমাদেরকে। দেখো এখানে মান দেওয়ার যেটা রয়েছে, তাহলে l² + m² = কত হচ্ছে 13 বা তাহলে l² + m² সূত্র অর্থাৎ a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার, অর্থাৎ সূত্রটা আমরা এখানে লিখছি না। দেখো l² অর্থাৎ l + m এর হোল স্কোয়ার -2 × lm = 13। তাহলে lm এর ভ্যালু কত বলা হচ্ছে? lm এর ভ্যালু হচ্ছে 5। 5 এর হোল স্কোয়ার -2 × lm = 13 বা 5 × 5 = 25, 25 - 2 lm = 13 বা -2 lm = 13 - 25 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 25 থেকে 13 বাদলে 7, 7 × 5 = 12 অর্থাৎ 12 -12 হচ্ছে -12 বা -2 lm = কত হচ্ছে? 2 lm = -12 হচ্ছে, -5টা তুলে দাও কত হচ্ছে? বা lm = কত হবে? 12/2 সমান 2 × 6 = 12, 6 কত হচ্ছে? 6 উত্তর। অতএব lm = 6। lm = 6। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 6 দাগের প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতা শর্তগুলি লেখো। এই শর্তগুলি আমরা বারবার প্র্যাকটিস করছি, অবশ্যই তোমরা শর্তগুলো পারবে। কেমন? দেখো ত্রিভুজের সর্বসমতা শর্তগুলো দেখো। বলা আছে 1 নম্বর শর্ত হচ্ছে বাহু 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 বা এস বা 2 নম্বর হচ্ছে বাহু কোণ বাহু, 3 নম্বর হচ্ছে কোণ বাহু কোণ বা কোণ কোণ বাহু হতে পারে, 4 নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ বাহু। এটা হচ্ছে তোমাদের সর্বসমতার 4টি শর্ত। পরের প্রশ্ন বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে 3 দাগের বলা আছে 3-1 ভাগ পদ্ধতিতে √3 এর 4 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলা হচ্ছে আমাদেরকে। চলো এই গণিতগুলো তো আমরা বারবার প্র্যাকটিস করছি, তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই পরীক্ষা আসবে। কেমন? তাহলে √3 অর্থাৎ 3 এর বর্গমূল আমরা নির্ণয় করবো। একে হচ্ছে কত নাম হলো 2, দশমিক দিয়ে আমরা দুটো শূন্য নেব, তাহলে 200 হচ্ছে। আর এখানে কত আছে? একটা ডবল করব 2, এখানে কত হবে? এখানে যদি আমরা
8 বসাই তাহলে সেক্ষেত্রে হবে 8 বেশি হয়ে যাবে যদি 7 দিই আমরা, এক্ষেত্রে যদি আমরা 7 দিই সেক্ষেত্রে হবে 7, এখানেও 7 বসাবো, 7 এর দশমিক 7, তাহলে 7 7 49 9, হাতে থাকলো 4, 7 14 15 16 17 18, অর্থাৎ কত হলো 189। তো কত নামলো 1, আর এখানে 1 11, দশমিক আছে দুটো শূন্য পাবো। আর এই ক্ষেত্রে আমরা কী করবো, এই 2 আর 7, 7টা ডবল করলে 14, 14 4 হাতে 1, 2 আর 1 3 হচ্ছে, 3 হচ্ছে। এরপর আমরা কী করব, এরপর আমরা যদি 3 দিই, দেখো 3 দিয়ে হবে সম্ভব 3 3 9, এখানে 3 দিলে এখানেও 3 দেবো, তাহলে 343, 3 কত হবে 3 3 9, আর 4 3 12, 2 হাতে 1, আর 3 3 9 1 10, কত হলো এই নামাও, তাহলে এখানে কত হচ্ছে 9 থেকে 2 বলে 7 হচ্ছে, 71 হচ্ছে, 71 হচ্ছে, তাই না? 71, দশমিক আছে দুটো শূন্য পাবো। এবার আমরা কি করব, এই সংখ্যার শেষ অঙ্ক ডবল করব, অর্থাৎ 6 করব, 6 4 আর 3। এখানে কোন সংখ্যা বসাবো, এখানে যদি আমরা 2 বসাই, এখানে যদি আমরা 2 বসাই সেক্ষেত্রে হবে, এখানে 2 বসালে, এখানে 2 বসলে এখানেও 2 বসবে, তাহলে কত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের দুগুণে 2 দুগুণে 4 হচ্ছে, আর 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, আর 3 দুগুণে 6, কত হলো 6, আর 9 থেকে 2 বদলে 7, এখানে কত হচ্ছে 10, 10 থেকে 9 বদলে কত হচ্ছে 176, দশমিক আছে দুটো শূন্য পাবো, তাহলে কত হচ্ছে, তাহলে এখানে কি করব, এখানে আমরা আমরা এই সংখ্যা 2টা ডবল হবে, অর্থাৎ 4 6 4 3। এখানে কোন সংখ্যা বসবে, এখানে যদি 1 বসাই তবে গিয়ে সম্ভব 34,000 হয়েছে, তাই না? 34,000, একে 34,000, এখানে কত হচ্ছে 1 লক্ষ 1 দশ শতক হাজার অযুত। বিয়োগফলটা অন্তত ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা এখানে শূন্য বসাই, তা শূন্য বসাবো, শূন্য বসালে কত হবে, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, শূন্য বসালে কিন্তু এখানে কি হবে তোমাদের, তোমাদের এক্ষেত্রে কত হয়ে যাবে তোমাদের, দেখতে পাচ্ছি আমরা শূন্য যদি বসাই তাহলে শূন্য শূন্য হচ্ছে, শূন্য হচ্ছে কত হলো 17600, আর শেষ অঙ্কটা ডবল করো, শূন্যকে ডবল করে শূন্যই হচ্ছে, আর 34640, এখানে কোন সংখ্যা বসবো, আর বর্গমূলের মানটা আমি এখানে লিখে দিচ্ছি 1.7320 হচ্ছে। তাহলে এদিকে দেখো, তাহলে তাহলে 34640, এখানে কোন সংখ্যা বসালে এই মানের, আর দশমিক আছে মানে দুটো শূন্য পাবো আমরা, তো কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 17,60,000 হচ্ছে, 17,60,000 হচ্ছে, মানে আমরা কী করবো এক্ষেত্রে, এক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে যদি 7 বসাই, 7 বসালে এখানেও 7 বসবে, তাহলে 7 বসালে 7 7 49 9, হাতে থাকলো 4, আর 7 7 49, আর 7 4 28 8, হাতে 2, আর 7 6 42, তাহলে 44, 44 4, হাতে 4, আচ্ছা তারপরে হচ্ছে 42 44 4, হাতে 4, 7 4 28 29 30 31 32, 32 হাতে থাকলো 3, আর 7 3 21, 21 22 23 24, 24 হচ্ছে, কত হলো, এখানে একটা শূন্য মিস্টেক করে গেছে, এখানে 24 হচ্ছে। তাহলে আমরা যদি 7 দিয়ে গুণ করি কত হচ্ছে, 7 7 49 9 49, 7 4 28 8 হাতে 2, 7 6 42 44 44 4, হাতে 4, 7 4 28 29 30 31 32 32, 32 2 হাতে হলো 3, 7 3 21 22 23 24, একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত, 24 লক্ষ হয়ে যাচ্ছে। আমরা যদি 5 দিই, 5 দিলে কিন্তু দেখি 5 যদি দিই, 7 5 35, 5 হাতে 3 থাকলো, 7 5 35, আর 5 4 20 শূন্য, হাতে 2, আর 5 6 6 5 30 31 32 2, হাতে 3, আর হচ্ছে 5 4 20 21 22 23 3, হাতে থাকলো 2, 5 3 15 16 17, 17 হচ্ছে, অর্থাৎ 17,300, 17,32,035, 17,32,035, এখানে কী হবে 17 লক্ষ দাও, 17,32,000, 17,32,000 কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত হচ্ছে, এখানে 17 লক্ষ হবে, 17,32,000, আমি লিখছি 17,32,000, 17,32,000 শূন্য
35 বাদ দাও, 0 থেকে 5 5 দাও, 9 থেকে 3 বাদ দাও, 6 3 9 6, এখানে 9 9 থেকে 0 বাদ দিলে 9 হচ্ছে, এদিকে কত হচ্ছে 9 9 থেকে 2 দিলে কত হচ্ছে 7 হচ্ছে, এখানে 5 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2 হচ্ছে, এখানে 7 করতে 7, অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষ। আমাদের কি বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল তোমাদের যে 4 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের 1 2 3 4 4 দশমিক স্থান, অর্থাৎ এই অঙ্কটাকে কত হচ্ছে, এই অঙ্কটা 5 হবে, এখানে 7 হবে না, 5 5 হবে। তাহলে 5টা 5 অথবা 5-এর বেশি আছে, সুতরাং পূর্ববর্তী অঙ্ক 1 ঘর বাড়বে, সমান কত হবে √3 ইকুয়ালস টু কত হচ্ছে 1.73205। তাহলে কত হবে এক্ষেত্রে, তাহলে সমান 1.7321 হবে, ঠিক আছে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে দেখো, 2 দিকের প্রশ্ন, x² + y² = 4xy হলে প্রমাণ করে যে x4 + y4 কত হবে, y4 কত হবে, সেক্ষেত্রে আমরা বের করব। চলো প্রথমে আমরা লিখব বাম পক্ষে কী রয়েছে, বাম পক্ষে রয়েছে, বাম পক্ষ ডান পক্ষ দুটো রয়েছে, বাম পক্ষে রয়েছে দেখো, বাম পক্ষে রয়েছে, বাম পক্ষ দিলাম আমরা x4 আর y + y4 বলা আছে, তাহলে x4 + y4 সমান কত হচ্ছে x² এর হোল স্কোয়ার প্লাস y² এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে x² + y² এর হোল স্কোয়ার মাইনাস 2 × x² y² সমান কত হচ্ছে, সমান এর মান কত ভ্যালু হচ্ছে, এর ভ্যালু হচ্ছে, তাহলে x² + y² এর ভ্যালু হচ্ছে 4xy আছে, 4x এর হোল স্কোয়ার আছে মাইনাস 2x² y² সমান, তাহলে 4 4 16 16x² y² মাইনাস 2x² y² সমান 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14 14x² y², তাহলে 14 হচ্ছে 14x² y²। এখানে ডান পক্ষে কি রয়েছে, ডান পক্ষে রয়েছে 14x² y², অতএব আমরা লিখতে পারি যে আচ্ছা বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ সমান প্রমাণিত, প্রমাণিত হয়েছে। যদি এখানে তোমাদের মানটা ছিল x² + y² এর মান ছিল কত হবে, তাহলে এই ক্ষেত্রে 4xy ছিল, ঠিক আছে, এই মানটা তুলে দেবে পাশে। পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন 3 থেকে প্রশ্ন, একটি ট্রেন 210 মিটার ও 120 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। তাহলে এই গণিতটা আমরা হামেশাই করছি, কেমন হামেশাই করছে, এটা তোমরা পারবে। আর পরের প্রশ্ন দেখো, 20 মিটার ও 200 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ওখানটায় এত কিমি বেগে এত কিমি পরস্পরের দিকে এগিয়ে আসছে, ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এই গণিতও আমরা পূর্বে মডেল স্কুলগুলোতে করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই সময়ের গণিতে, এক্ষেত্রে প্রথম গণিতটা আমরা করছি। চলো বলেছে একটি ট্রেন 210 মিটার আর ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ আমাদের আমরা বের করব। এই গণিতটা হামেশাই প্র্যাকটিস করছে। তাহলে চলো এটাও করে দিচ্ছি আমি তোমাদের। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে বলতে ট্রেনটি 25 সেকেন্ডে যায়, প্রথমে আমরা লিখবো গিয়ে ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য। এরপর বলছে ওই ট্রেনটি আমরা বাদ দেব, ট্রেনটি আবার 17 সেকেন্ডে যাবে কত, ট্রেনটি 17 সেকেন্ডে যাচ্ছে কত হবে, 17 সেকেন্ডে যাচ্ছে 122 মিটার, 122 মিটার, বুঝেছ, 122 মিটার 25 সেকেন্ডে যায় কত হবে 210 মিটার পথ, আর মানে দুটি লাইন বলা আছে, তাহলে দুটি সেতু বলা হচ্ছে। আচ্ছা 25 সেকেন্ডের মধ্যে 210 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে, আর 210 মিটার দীর্ঘ সেতু মানে কি তার নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে ট্রেনটা, ঠিক আছে। তাহলে মিটার বলা আছে প্লাস কত হচ্ছে নিজের দৈর্ঘ্য। এই গণিতগুলো বারবার আসছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আমরা যদি বিয়োগ করি নিজের দৈর্ঘ্য থেকে নিজের দৈর্ঘ্য বার কেটে দাও, এবার
210 থেকে 122 যদি বাদ দিই সেক্ষেত্রে হবে এখানে 8 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 10 থেকে 2 বাদ দিলে কত হবে 8 হবে, 8 মিটার ইকুয়ালস টু, আর 25 থেকে 17 বাজে 5 3 8, 8 সেকেন্ডে, তাহলে এই 10টি 8 সেকেন্ডে যায় কত 288 মিটার, বা 1 সেকেন্ডে যাবে কত, তাহলে 88/8 সমান হচ্ছে 11 মিটার। কত হচ্ছে 11 মিটার। এরপর বলা হচ্ছে তাহলে 1 সেকেন্ডে যদি 11 মিটার যায় সেক্ষেত্রে এরপর উপরে যে কোনো একটা মান নিয়ে নেবো, 17 বা 25 নিয়ে নেবো, নিয়ে কি তাহলে 25 সেকেন্ডে যদি ধরি 25 সেকেন্ডে যায় কত হচ্ছে, তাহলে 11 গুণিতক 25 সমান কত হচ্ছে, তাহলে 25 × 25, 25 যোগ করবো 5 7 2 275, কত হচ্ছে 275 মিটার যাবে। তাহলে 25 সেকেন্ডের মধ্যে ট্রেনটি 275 মিটার যাবে। এই 275 মিটার মানে কি আছে, 210 মিটার সেতু অতিক্রম করবে আর বাকিটা নিজের দৈর্ঘ্য। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য কত হবে, এক্ষেত্রে আমরা সহজে বের করতে পারবো ট্রেনের দৈর্ঘ্য। তো ট্রেনটির দৈর্ঘ্য সমান 275 থেকে যদি আমরা এই 210টা বাদ দিই, কেননা 25 সেকেন্ডের মধ্যে যদি কত মিটার যাবে 275 মিটার যাবে, তাহলে 210 যদি বাদ দিই বাকি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বিযুক্ত 210 মিটার সমান, তাহলে 275 থেকে 210 যদি বাদ দিই কত হবে 65, কত হচ্ছে 65 মিটার হবে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত হবে 65 মিটার। 65 মিটার পেয়ে গেলাম ট্রেনের দৈর্ঘ্য। এবার গতিবেগ আমাদের বের করতে হবে। তাহলে ট্রেনটির গতিবেগ বলা আছে ট্রেনের দৈর্ঘ্য যদি 65 মিটার হয় তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে আমরা সহজে বের করতে পারবো গতিবেগটা। তাহলে গতিবেগটা কী করবো আমরা, গতিবেগটা করবো আমরা, এখানে মিটার আছে, মিটার পার সেকেন্ড আছে, এক্ষেত্রে আমরা কি ঘন্টা পার কিমি পার মিটার করব। অর্থাৎ করতে হলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করতে পারি তাহলে 2500 সেকেন্ডে যায় ট্রেনটি 2500 সেকেন্ডে যায়, ও 25 মানে কি 25 সেকেন্ড মানে কি আমরা জানি যে ঘন্টায় কনভার্ট করতে হলে কী করবো আমরা, তাহলে চলো 25 সেকেন্ডে যায় কত কিলোমিটার বলা আছে 275 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত হবে, 1 সেকেন্ডে যায় ট্রেনটি কত হবে, 1 সেকেন্ডে যায় কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে 275 মিটারকে যদি আমরা কিমিতে প্রকাশ করি 1000 দিয়ে ভাগ করব, 275/1000 গুণিতক নিচে 25 থাকবে আর উপরে থাকবে 60 গুণিতক 60, তাই না। তাহলে ইকুয়ালস টু করবো আমরা 60-এর একটা করে শূন্য কেটে দিই আর 1000-এর দুটো শূন্য কেটে দিই, তাহলে 25 একে 25 2 25 25 একে 25 11 হচ্ছে। এবার দেখো 10 কাটো, 10 কেটে 5 করো আর 6 কেটে 3 করো, আর 5 আছে অর্থাৎ উপরে থাকছে 11 গুণিতক 3 গুণিতক 6, নিচে হচ্ছে 5 সমান 11 3 33 বা 11 6 66, তাহলে আমরা বা 6 3 18, 18 আর 11, তাহলে 18 আর 18 8 8 9 আর 1 198/5। এবার 198কে 5 দিয়ে যদি ভাগ করি, 5 3 15 হচ্ছে, বাকি হচ্ছে 4 8 5 9 45, 4 5 45, বাই আছে 5 3 8 3 দশমিক দিয়ে 0 9 30 হচ্ছে, তাহলে 5 6 কত হবে 5 6 30 সমান 39 দশমিক কত হচ্ছে 6, 39.6 কিমি পার ঘন্টা। বোঝা গেছে। চলো পরের প্রশ্নটা রয়েছে সেই একই মাপের একটা প্রশ্ন রয়েছে, 200 মিটার দীর্ঘ 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় 42.5 কিমি আর 34.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। তাহলে চলো আমরা গণিতটা করে ফেলি। দেখো দুটি ট্রেন আমরা অঙ্কন করব, এটা আপ আর একটা ডাউন।
দুটো ট্রেন, এর গতিমুখ এদিকে আর এর গতিমুখ কোন দিকে, এদিকে হচ্ছে। তাহলে একে অপরের দিকে হচ্ছে, এখানে মিলিত হওয়ার বলেছে ট্রেন দুটি মিলিত হওয়ার কত সেকেন্ড পর কি বলা আছে, ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে প্রথমে আমরা কি করব, তাহলে প্রথম ট্রেনটা কি বলা আছে, প্রথম ট্রেনে রয়েছে কি, প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, আর দ্বিতীয় ট্রেন হচ্ছে 240 মিটার। লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যত ঘন্টায় এত কিমি বেগে, অর্থাৎ গতিবেগ দুটো রয়েছে, দুটো ট্রেনের গতিবেগ রয়েছে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য রয়েছে, এই ট্রেনের দৈর্ঘ্য রয়েছে কত হবে, 200 মিটার, আর এর গতিবেগ রয়েছে কত হবে, গতিবেগ হবে 42.5 কিমি। আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত আছে, 240 মিটার, আর এর গতিবেগ কত রয়েছে, 36.7 কিমি। ঠিক আছে। তাহলে এবার দেখো ভালো করে ছবিটা লক্ষ্য করো, এই ড্রটা লক্ষ্য করলে সহজে বুঝতে পারবে যে এই ট্রেন দুটি একে অপরকে স্পর্শ করার কত সময়ের মধ্যে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করে যাবে, মানে পেরিয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আপেক্ষিক দূরত্ব আমাদের বের করতে হবে প্রথমে, আপেক্ষিক গতিবেগ আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে যে ট্রেন দুটির প্রথমে দৈর্ঘ্য কত, দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য কত, প্রথমে দেখো আমরা লিখছি। তাহলে ট্রেন দুটির প্রথমে লিখব, ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি সমান কত হচ্ছে, 200 প্লাস কত হবে, 240 কি আছে মিটার, 200 প্লাস 240 মিটার সমান কত হবে, 440, তাই না, 440 মিটার, 200 আর 240, 440 মিটার, 40 মিটার। তাহলে এবার দেখো, যেহেতু ট্রেন দুটি পরস্পর দিকে এগিয়ে আসছে, তাই ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ আমাদের বের করতে হবে। তাহলে অতএব ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ একে অপর দিকে এগিয়ে আসছে, এই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক গতিবেগকে বের করতে হবে। তাহলে ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ তাহলে প্রথমটার গতিবেগ কত ছিল, 42.5, তাই না, 42.5 ছিল। তাহলে 42.5 যুক্ত কত হচ্ছে, 36 কত হচ্ছে 7 মিটার। গতিবেগ কিমি পার মিটার হবে, কিমি পার ঘন্টা হবে। এবার দুটোকে যোগ করব, 7 5 12 2, তাহলে 42.5 এর সঙ্গে আর 36 কত হচ্ছে 7 আমরা যোগ করব। 7 5 12 2 হাতে 1, 6 7 1 9, আর 4 3 7, তাহলে 79.2 কিমি পার ঘন্টা। তাহলে 79.2 কিমি পার ঘন্টা। তাহলে আমরা আপেক্ষিক গতিবেগটা আমরা বের করতে পেরেছি। তাহলে একটা ছিল 42.5 ছিল, আর 36.7 ছিল। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগটা বের করে নিয়েছি। এরপর আমরা কি করব, এরপর এক্ষেত্রে আমরা গণিতের ভাষায় সমস্যাটির সমাধান করব। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে তৈরিসিক নিয়মে করব। গণিতের ভাষার সমস্যাটি হলো একদিকে দূরত্ব লিখব, যেটা একক থাকছে মিটারে, আর একটা দূরত্ব, আর একটা সময় থাকছে, সময় হচ্ছে সেকেন্ডে থাকছে, সেকেন্ডে করে নেব, ঘন্টা আছে আমরা সেকেন্ডে করে নেব। তাহলে দুটো একক পেলাম আমরা। প্রথমে বলা আছে, প্রথমে সময়টা কি বলছে, প্রথমে দূরত্ব কি বলা আছে, দূরত্ব বলা আছে, তাহলে 79 বলা আছে। তাহলে 79 গতিবেগ, দেখো গতিবেগ 79.2 কিমি পার ঘন্টা, মানে কি এক্ষেত্রে আমরা কি এত কিমি হবে, এই কিমিটাকে আমরা কি করব, এই কিমিটাকে আমরা মিটারে কনভার্ট করব, মিটার। অর্থাৎ 79 ছিল, গুণ করলে কি হবে, মনে রাখবে দশমিক সংখ্যা গুণের সঙ্গে কী হবে, যতগুলো শূন্য দিয়ে গুণ করবে তার দশমিকটা ততগুলো সংখ্যা তত দূর ফিরে যাবে। অর্থাৎ এখানে একটা দশমিক আছে, তাহলে একটা শূন্যের পিছিয়ে আসবে, একটা দশমিক কী হবে, পিছিয়ে আসবে।
অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পারি, তাহলে দেখো 79 কতগুলো শূন্য, আমরা দূরত্ব বলা আছে, দূরত্ব আমরা যোগ করব। এত কিমি যদি হয় সেক্ষেত্রে হবে শেষে দুটো শূন্য বসবে, তাহলে এক্ষেত্রে কিমি থেকে মিটার অর্থাৎ 1000 দিয়ে গুণ করব আমরা, তাহলে 79.2 গুণিতক 1000, আর এর সময় কত হচ্ছে, ঘন্টা আছে, 1 ঘন্টা মানে কি 60 গুণিতক 60 সেকেন্ড। আর এদিকে থাকছে এই দূরত্ব কত হচ্ছে, 440 মিটার বলা আছে, দূরত্ব 440 মিটার বলা আছে, 440 মিটার, তাহলে এক্ষেত্রে 440 মিটার যদি হয় কত সেকেন্ডের সময়ের মধ্যে পৌঁছতে পারবে। তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক, দূরত্ব সময়ের মধ্যে পরস্পর সরল সম্পর্ক জানি আমরা, দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। পরস্পর কী সম্পর্ক, তোমরা লিখবে পরস্পর সরল সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সরল সমানুপাতিটি লিখতে পারি আমরা, সরল সমানুপাতিটি হলো কত হচ্ছে, তাহলে এক্ষেত্রে 1000 যদি গুণ করি, এক্ষেত্রে শেষে দুটো শূন্য বসবে, তাহলে একটার আগে দশমিক, একটা শূন্য চলে যাবে, 1.0 বাদ চলে যাবে, অর্থাৎ এক্ষেত্রে কত হবে, তাহলে 79200, তাই না? তো এইরকম আমরা রাখি এইরকম মানটা, তাহলে কী বলা আছে, 79.2 ইন্টু 1000 ইস টু কত হচ্ছে 440 সমানুপাতি, অর্থাৎ ডবল ইস টু, তারপরে 60 গুণিতক 60 ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার আমরা লিখতে পারি যে নির্ণয় সময়, অতএব নির্ণয় সময়ের সমান, তাহলে আমরা লিখতে পারি যে এত বাই এত, অর্থাৎ 440 গুণিতক কত হবে, গুণিতক 60 গুণিতক 60, নিচে হচ্ছে কত হবে, আচ্ছা নিচে হচ্ছে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ, অর্থাৎ প্রথম পদটা নিচে হবে, অর্থাৎ 79.2 ইন্টু 1000, এই দশমিকটা তুলে দিয়ে উপরে তোমরা 10 গুণ করে দাও, তাই না? তাহলে এবার দেখো নিচে 1000-এ কতগুলো শূন্য উঠবে, 1000-এ 3টে শূন্য, আর এখানে 1, 2, 3টে চলে যাবে, 6, 6 আর 440 থাকছে। এবার আমরা কাটাকাটি করব, দেখো কত সহজে আমরা কাটাকাটি করছি, এই 44 ধরো শূন্য রাখো, এখানে দেখো 11 4 কত হচ্ছে 44, আর 11 শূন্য কত হবে 0, তাহলে 11 7 77, 2 22, 11 2 22 কেটে গেছে। এবার দেখো 40 আর 72, তাহলে 12 6 72, 12 6 72, তাহলে 6 6 আর 12, 6 2 12, আর 12 কাটো 6, 6 2 কত হচ্ছে 12, 2 কত হবে 20, কত হচ্ছে 20, নির্ণয়ের সময় কত পেলাম আমরা, 20 পেলাম, 20 সেকেন্ড পেলাম, কি পেলাম 20 সেকেন্ড। 20 সেকেন্ড, তাহলে ট্রেনটি একে অপরকে অতিক্রম করবে কত সেকেন্ডে, 20 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করবে, বুঝেছো? 20 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করবে। তো আমাদের এইটুকু প্রশ্ন চেয়েছিল, দেখি কি বলা হচ্ছে, যে কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে, 20 সেকেন্ডের পরে, 20 সেকেন্ড পর কে একে অপরকে অতিক্রম করবে, বোঝা গেছে? তো চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নে দেখো এখানে বলা আছে অথবাটা হয়ে গেছে, চারের দিকে দেখো নিচের পর্বত শৃঙ্গে, এটা নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখো, এই ছক কাগজে এক একক মানে কি 1000 মিটার উচ্চতা করবে, ছক কাগজে তোমরা 1000 মিটার উচ্চতা, অর্থাৎ ওয়াই অক্ষে দেবে, এটা অবশ্যই ওয়াই অক্ষে এক একক সমান কত হবে, 1000 মিটার উচ্চতা হবে, এক একক তোমরা ধরবে সর্বদা 1 সেন্টিমিটার ধরবে, বুঝা গেছে? এখানে উচ্চতা রয়েছে, উচ্চতা গার্ডেন স্ট্যান্ড বলা আছে 8610, আর কৈলাস হচ্ছে 6710, নন্দাদেবী 7825, আর অন্নপূর্ণা হচ্ছে 8900, বুঝা গেছে? এটা তোমরা নিজেরাই করবে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলা আছে 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল বলা আছে 6400 বর্গমিটার বলা আছে,
তাহলে বলা আছে এখানে প্রতি মিটারে এত টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে, অর্থাৎ পরিসীমার ক্ষেত্রে বের করতে হবে। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে আমাদের আমরা প্রথমে পরিসীমা বের করব। পরিসীমা বের করতে হলে প্রথমে দরকার আমাদের বাহু। তাহলে এখানে বর্গাকার জমির ক্ষেত্রফল কত বলা হয়েছে? তাহলে এখানে তোমাদের বর্গাকার জমির ক্ষেত্রফল বলা হচ্ছে কত? তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান কত হচ্ছে? 6400 বর্গ মিটার। 6400 বর্গ মিটার বলা হচ্ছে। তাহলে অতএব বাহু কত হবে? তাহলে বর্গমূল করে দেবো আমরা। তাহলে অতএব বাহু কত হচ্ছে? বাহু সমান কত হচ্ছে? রুট 6400 বা বাহু সমান কত হচ্ছে? বাহু সমান কত হচ্ছে? 64 বর্গমূল কত হবে? 8 আর দুটো শূন্য মানে একটা শূন্য, অর্থাৎ 80। কত হচ্ছে? 80 মিটার। তাহলে বর্গাকার জমির বাহু, একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 80 মিটার হচ্ছে। তাহলে অতএব পরিসীমা কত হবে? অতএব পরিসীমা সমান কত জানি আমরা? 4 গুণিতক বাহু, অর্থাৎ 4 ইন্টু কত হবে? 80 সমান কত হবে? 8 4 32, 320 মিটার। তাহলে খরচ কত পড়বে? 1 মিটার যদি 1 মিটারে খরচ কত বলা আছে? 1 মিটারে 3 টাকা 50 পয়সা খরচ হলে 1 মিটার বেড়া দিতে 3 টাকা 50 পয়সা হয়, তাহলে 320 মিটার দীর্ঘ বেড়া দিতে কত খরচ পড়বে? তাহলে অতএব চারিদিকে বেড়া দিতে খরচ পড়বে, চারিদিকে বেড়া দিতে খরচ হবে, এখানে মোট খরচের কথা উল্লেখ করবে। মোট খরচ কত হবে? তাহলে 320 গুণিত কত হচ্ছে? 3.50। তোমরা গুণ করে দাও। তাহলে 320 সঙ্গে 350 গুণ করে দুটো অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা আমাদের বেরিয়ে পড়বে। তাহলে দুটো যদি গুণ করি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে 1120 টাকা। 1120 টাকা। তোমরা গুণ করে দেখো, হয়ে গেছে? 1120 টাকা হয় কিনা। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, কি বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে 6 দাগের এ বি ইকুয়ালস টু 4 সেমি, বি সি ইকুয়ালস টু 32 সেমি, আর সি ডি ইকুয়ালস টু 5.5 সেমি, ডি ইকুয়ালস টু 5 সেমি, আর বি ডি ইকুয়ালস টু 6.5 সেমি হলে এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করো। তাহলে এইটা তোমরা অবশ্যই চতুর্ভুজটা অঙ্কন করতে পারবে। বলেছে এ বি সি ডি চতুর্ভুজ। আমি তোমাদের একটা প্রসেস বলে দিয়েছি যে চতুর্ভুজ অঙ্কন করার প্রসিডিউর কী হবে। প্রথমে রাফে তোমরা প্রথম মানগুলো তোমরা স্কেল দিয়ে কী মান রয়েছে, বাহুগুলোর মান কত রয়েছে, 4 সেমি, 32 সেমি, 32 সেমি, 4 সেমি, বিসি বাহুর 32 সেমি বলা আছে। 32 সেমি এখানে কি 32 সেমি সম্ভব হবে না, এখানে সম্ভবত 3.2 হওয়ার কথা ছিল। বিসি 32 সেমি বলা আছে, 32 সেমি স্কেল দিয়ে অঙ্কন করা সম্ভব নয়। এখানে বলা আছে 32 নয় 3.2 করবে, বুঝেছো? 3.2। তাহলে এ বি বলা হচ্ছে কত হবে? এ বি বলা হচ্ছে 4 সেমি। 4 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ তোমরা কেটে নেবে পেন্সিল কম্পাসের সাহায্যে। 4 সেমি। এরপর বিসি কত বলছে? বিসি দেওয়া আছে এখানে 32 সেমি আছে, 32 সেমি হবে না, তোমরা 3.2 করবে। 3.2 মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক। সুতরাং 3 সেমি, 3.2 সেমি আর 3.2 সেমি মাপে একটা সরলরেখাংশ কেটে নেবে স্কেল দিয়ে। তারপরে সিডি বলা হচ্ছে, সিডি ইকুয়ালস টু কত বলছে? 5.5 সেমি। এবার 5.5 সেমি তোমরা এভাবে কেটে নেবে একটা 5.5 সেমি, বুঝেছো? আর এরপর বলা আছে কত? ডিএ বলা আছে, ডিএ ইকুয়ালস টু কত বলছে? তাহলে ডিএ ইকুয়ালস টু 5 সেমি বলছে। 5 সেমি, 5 সেমি সরলরেখাংশ স্কেল দিয়ে কেটে নেবে তোমরা। পরিশেষে বলছে বিডি বলছে কত হবে? বিডি হবে 6.5 সেমি। মূলত এটা হচ্ছে তোমাদের কর্ণ, চতুর্ভুজের কর্ণ। আমরা যদি এবিসি একটি রাফে করবে, এটা ভালো করে প্র্যাকটিস করে ভালো রাফে করবে, আগে ভাগে করবে না। তাহলে প্রথমে রাফে দেখে নাও যে কোন বাহুটা কোন দিকে পড়ার কথা। তাহলে আমরা প্রথমে একটা এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, বা তোমরা এ বি সি এটা সি লিখবে, সি এটা ডি, এ বি সি ডি এভাবে অঙ্কন করলে রাফে করবে এটা, বুঝে গেছে? বলেছে এখানে প্রথমে কি মান কি দেওয়া হয়েছে? প্রথম মানটা বলেছে
এ বি 4 সেমি, এ বি হচ্ছে এ বি 4 সেমি, এটা হবে 4 সেমি। তারপর হচ্ছে বিসি, বিসি হবে কত হবে 3.2 সেমি। আর সিডি, সিডি হচ্ছে কত হবে 5.5 সেমি। আর ডিএ, ডিএ কোথায়, এই ডিএ হচ্ছে 5 সেমি, ডিএ 5 সেমি। আর বিডি 6.5, দেখো বিডি কোথায়, বিডি, বিডি 6 দশমিক কত হচ্ছে 6.5। তাহলে বিডি যদি 6.5 কর্ণ হচ্ছে, এটা কিন্তু তোমাদের আগে লিখতে হবে, বুঝেছে? তাহলে এক্ষেত্রে এটা যদি না আগে লেখো, এটা হচ্ছে বলা হচ্ছে 6.5 সেমি বলা হচ্ছে বিডি, 6.5 সেমি, এইভাবে করতে পারো। তাহলে প্রথমে তোমরা 5.5 সেমি ভূমি নিতে পারো, নিয়ে তোমরা এই 6.5 প্রত্যেকটা স্কেল দিয়ে কিন্তু এর প্রতিটা মাপ কিন্তু অবশ্যই নেবে তোমরা, বুঝে গেছে? নেওয়ার পর প্রথমে তোমরা কর্ণ অঙ্কন করে চতুর্ভুজটা এই এই তোমাদের কাইট বা রম্বস আকারে করতে পারো। তো এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু এই চতুর্ভুজ আকারে করতে পারবো। তো আমরা প্রথমে 5.5 সেমি অঙ্কন করবো, 5.5 সেমি, প্রথমে 5.5 সেমি সরলরেখাংশ আমরা কেটে নেব। প্রথমে বড় একটা আমরা সরলরেখাংশ স্কেল দিয়ে টেনে নিলাম। এবার সিডি বলা হচ্ছে, সিডি 5.5, সিডির মাপটা নেবো কোথায় আছে, সিডির মাপটা নিয়েছে কত 5.5 সেমি, স্কেল পেন্সিল কম্পাস আছে 5.5 সেমি আমরা নিয়ে এই মাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে কেটে নিলাম, কাঁটাটা এখানে বসিয়ে এই 5.5 সেমিটা আমরা কেটে নিলাম। এর কত এর নামকরণ কী করবো আমরা, ডি আর সি করবো, ডিসি করবো। আর এর মান কত পেলাম আমরা 5.5 সেমি। এরপর লক্ষ্য করো এখানে দেখো, এখানে বলেছে এই বাহু দুটো অঙ্কন করতে হলে দেখো বি আর ডি আর সি আর বি দুটোর পরিমাপ নেব। তাহলে প্রথমে ক্ষুদ্র বড়টা নিই, প্রথমে বড়টা নিই, অর্থাৎ বিডির মাপটা নেব। তাহলে বিডি মাপটা এই ডি বিন্দুতে বসে এখানে কাটবো। অর্থাৎ এখানে বিডি কত আছে, বিডি আছে 6.5। পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা 6.5-এর মাপটা নাও ভালো করে, মাপটা নিয়ে তোমরা ডি বিন্দুতে বসে এইভাবে কেটে দাও, এইভাবে কেটে দাও, ঠিক আছে? এইভাবে কেটে দেবে তোমরা, এইভাবে কেটে দেবে, এইভাবে কেটে দিলে এবার বলেছে এটা নিশ্চয়ই বি কোণ হবে, বি বি কোণ হবে। তাহলে এখানে সিডি কত হচ্ছে 3.2, এবার সিডি কোথায়, সিডি সিডি বলা আছে সিবি, বিসি, বিসি বলা আছে, বিসি 3.2 বলা আছে। তাহলে বিসি 3.2 হবে। তোমরা এখানে এর পরিমাপটা নিয়ে 3.2 এর পরিমাপটা নিয়ে পেন্সিল কম্পাস আছে তোমরা এখানে বসে এখানে কেটে দাও, কেটে দিলাম। তাহলে এটা আমরা সিডি যুক্ত করলাম, এই দুটো যুক্ত করে দিলাম, ঠিক আছে? তো এর নামকরণ করলাম এটা বি। এবার এর মান পেলাম কত হবে 3.2 পেলাম, আর এর কর্ণের মানটা পেলাম কত হবে 6.5 পেলাম, ঠিক আছে? এবার দুটো বাহু বলা বাকি আছে, এই বাহুটা আর এই বাহুটা বাকি আছে। এবার এডির এডির মাপ নেব, এডি 5 সেমি বলা আছে আর বিডি 4 সেমি। তাহলে বিডি বলা আছে, বিডি 4, এবি 4 সেমি বলা আছে, এবি 4 সেমি। তাহলে এবিটা 4 সেমি আমরা যেহেতু আছে, তাহলে এবির মাপটা নেব, এবির মাপটা বসে নিয়ে আমরা এ বিন্দুতে এখানে বি বিন্দুতে বসে এদিকে 4 সেমি কেটে নেব, 4 সেমি আমরা কেটে নেব। 4 সেমি ধরো এদিকে কাটলাম। আর এখানে বলা আছে এডি, এডি 5 সেমি, 5 সেমির মাপ কোনটা আছে, ডিএ, এডি বা ডিএ কত আছে 5 সেমি। 5 সেমির মানটা আমরা পেন্সিল কম্পাসে নিয়ে এখানে ডি বিন্দুতে বসে এখানে কেটে দেবো, কেটে দিলাম আমরা। তাহলে এই দুটোকে আমরা যুক্ত করলাম, তাহলে এডি আর এ বি যুক্ত করলাম। তাহলে এর মান হলো 4 সেমি, এটা হলো 5 সেমি। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে তোমরা চতুর্ভুজটা অঙ্কন করবে। এরপরে কি বলা আছে দেখো, বলা আছে এম প্লাস 1/pm ইকুয়ালস টু পি মাইনাস 2 হলে দেখাইছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 6। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। একটা জ্যামিতি একটা বীজগণিতে মেলামেশা করে আছে, চলো তাহলে প্রথমে মান যেহেতু রয়েছে আমাদের রয়েছে এম প্লাস 1/m ইকুয়ালস টু পি মাইনাস 2 হলে আমাদের প্রমাণ করতে হবে কোনটা মান, আচ্ছা এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটা হচ্ছে বাম পক্ষ, এটা বাম পক্ষ দেবে সমান। তাহলে আমরা কি করব, তাহলে প্লাস আছে সুতরাং আমরা কি, তাহলে এম প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 1/m। তাহলে এম কেটে দেবো, 2 থাকছে, তাহলে সমান কত হচ্ছে এম প্লাস 1/m এর মান কত আছে পি মাইনাস 2 আছে। তাহলে পি মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু, এক্ষেত্রে কি, তাহলে পি মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে পি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 অর্থাৎ 4পি প্লাস কত হবে 4 আর মাইনাস 2 মাইনাস কত হবে 2 দুগুণে 4 হচ্ছে, আচ্ছা 4 মাইনাস 2 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো কি, তাহলে এটা মাইনাস নয় এটা প্লাস হবে, প্লাসের সূত্র যেহেতু প্লাস, সরি এখানে কি মাইনাস রয়েছে,
হ্যাঁ অবভিয়াসলি মাইনাস রয়েছে তোমাদের, এক্ষেত্রে মানটা রয়েছে মাইনাসে, প্লাসে নেই, এখানে মাইনাসে রয়েছে। তাহলে এবার আমরা কী গেলাম, তাহলে মানটা পেলাম কি এই ক্ষেত্রে হচ্ছে তাহলে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 থেকে -2 বাদ দাও, কত হচ্ছে, তাহলে +2 হচ্ছে। তাহলে পি পি স্কোয়ার দাও, পি স্কোয়ার মাইনাস 4p +2, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, তাই না? তাহলে চলো আমরা এর পরের অ্যান্সার প্রশ্নটা দেখি। না এই বাম পক্ষ রয়েছে, তাহলে এবার কী করবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এভাবে গণিতটা করবে। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখো, 7 দিকের প্রশ্ন দেখো, 7 একেরটা কী বলেছে, m+1/m = p-2 হলে দেখাও যে m² + 1/m² = p² - 4p + 6। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এখানে দেখো অ্যান্সারটা কিন্তু তোমাদের 6 রয়েছে, কিন্তু এর প্রমাণ হবে না, এই 6টা হবে না, অবভিয়াসলি এখানে 2 হবে, এখানে 2 হবে, 6 হবে না, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, বিয়ের দিকের প্রশ্ন দেখো, x/y = y/x = 3/2 হলে তাহলে x² y² প্লাস y² এর মান কত? চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। মানটা রয়েছে দেখো x/y = y/x প্লাস 3/2, বা x/y ছিল আর y/xটা এদিকে লিখে যাবে মাইনাস আসবে, x/y মাইনাস y/x = 3/2। এবার যাকে আমরা প্রমাণ করব, যার মান বের করব, সেই মানটা আগে লিখে দেখব যে কোন মানের পরিপ্রেক্ষিতে মানটা আমরা বসাতে পারি। তাহলে x² প্লাস y² দেখো, তাহলে x/y আর y/x, x/y মাইনাস y/x, তাহলে এই মানের সমতুল্য মান হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি x/y প্লাস y/x এর হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস করো, এটা মাইনাস করে একটা প্লাস হবে, +2 × x/y × y/x, কেটে দাও দুটো, 2 থাকছে, সমান এর মানটা হচ্ছে কত হবে, 3/2, 3/2 এর হোল স্কোয়ার -2 = 3 3 9, 2 2 4 -2 সমান 4 2 8, 8 9 9 - 8 বাই কত হচ্ছে 4, সমান হবে 1/4। তোমাদের অ্যান্সার কী হলো, অ্যান্সার হচ্ছে তোমাদের 1/4। এখানে বারবার সাইনটা মিস্টেক হয়ে গেছে, দেখো এখানে প্লাস হবে, এটা মাইনাস করে দিয়েছি, প্লাস হবে, কেমন প্লাস হবে, তাহলে এখানে প্লাস করে দাও, কত হচ্ছে নট কত হবে 17, 17 বাই কত হচ্ছে 4, আর 17/4 মানে কত হচ্ছে, 17/4 মানে কি, 17কে যদি 4 ছাড়া 16, তাহলে 4 পূর্ণ কত হচ্ছে 1 বাই কত হচ্ছে 4, 4 পূর্ণ 1/4, 4 ছাড়া 16, বাকি 17 থেকে 16 বাদলে 1 হচ্ছে, 1 ভাগশেষ থাকছে, ভাগশেষ হচ্ছে লবে থাকবে, আর ভাজ্য আচ্ছা ভাগফলটা হবে 4, আর ভাজ্য হবে 4, বুঝেছে, আচ্ছা হরটা হবে 4, তাহলে 4 পূর্ণ 1/4, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন দেখছি আমরা, বলেছে 8 দিকের প্রশ্নটা কী বলা হচ্ছে, সমাধান করো, কী বলা আছে সমাধান করো বলা হচ্ছে, সমাধান করব আমরা, যে বলা আছে দেখো প্রশ্নটা আগে দেখে নাও, প্রশ্নটা কী বলা আছে, সমাধান করো, হাফ ইন্টু x + 1 + 1/1/3 x + 2 আর 1/4 x + 3 = 16। চলো আমরা সমাধান করে ফেলি। তাহলে এটা আমরা বারবার করছি, আগের ক্লাসেও করে দিয়েছি আমি, এটা বাম পক্ষে কী বলা আছে 1/2, এর অ্যান্সারটা রয়েছে x + 1 আর +1/3 x + 2 প্লাস কত হচ্ছে +1/4, তাহলে x + 3, তাহলে এক্ষেত্রে সমান ইকুয়ালস টু 16 হচ্ছে =16। তাহলে বা যতগুলো হর আছে সব হরগুলো আমরা রসাগু করব, 2 3 আর 4, 2 3 4 আমরা লসাগু করব, তাহলে 2 একে 2 3 আর 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত হচ্ছে 12 লসাগু হচ্ছে, 2 কে 2 3 করতে 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 12 × 1/2 x + 1 + 1/3 × 12, চেঞ্জ হয়েছে x + 2 প্লাস 12 × 1/4 x + 3 = কত হচ্ছে 16 × 12। আগের মডেল স্কুলে এটা আমি করে দিচ্ছি, 2 6 12, 3 4 12, 4 3 12 আর 12 16 গুণ করো
গুণ করলে 16 হচ্ছে 192 হয়। আমরা আগে এগুলো লিখি যে 6 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এখানে 3 ইন্টু কত হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 হচ্ছে ইকুয়ালস টু কত হবে 16 গুণ করলে হচ্ছে 192। তাহলে বাস 6 একে 6 6x প্লাস 6 প্লাস 4x প্লাস 8 3x প্লাস 9 ইকুয়ালস টু 192 বা 6x 4x আর 3x যোগ করো 6 4 10 একে 13x 6 8 6 14 14 9 4 13 23 তাহলে প্লাস 23 ইকুয়ালস টু 192 বা 3x 13x ইকুয়ালস টু 192 থেকে আমরা 23 বাদ দেব তাহলে x ইকুয়ালস টু 192 থেকে 23 বাদ দিলে কত হচ্ছে 169 অর্থাৎ 169 বাই কত হবে 13 13 13 169 সংখ্যা কত হবে 13। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 13। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো তোমাদের আরেকটা রয়েছে অথবাটা দেখো। তাহলে ax প্লাস বি বাই 3 ইকুয়ালস টু cx প্লাস ডি বাই 2। চলো এর সমাধানটা আমরা করি। এখানে এক্স এর ভ্যালুটা আমরা বের করব। এক্স এর ভ্যালুটা কি বলা হয়েছে তাহলে রয়েছে দেখো এখানে বলা আছে এ এক্স প্লাস বি বাই 3 ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি বাই কত হচ্ছে 2। এখানে এক্স এর ভ্যালুটা আমরা বের করব। কেমন আমরা কি করব বা 2 এর সঙ্গে গুণ করবো আর 3 এর সঙ্গে গুণ করবো অর্থাৎ 3 ইন্টু সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 2 ইন্টু এ এক্স প্লাস বি বা 3cx প্লাস 3d ইকুয়ালস টু 2ax প্লাস 2b বা cx দেখো এখানে কোথায় আছে cx এখানে x আছে, x এর ভ্যালুটা এদিকে নিয়ে আসবো আর 3d ওদিকে নিয়ে যাবো অর্থাৎ 3cx আর এখানে আছে মাইনাস 2ax ইকুয়ালস টু 2b আর মাইনাস 3d হচ্ছে 3d। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে এক্সটা যদি আমরা কমন নিই তাহলে এক্স কমন নিলে কত হবে তাহলে এক্স যদি আমরা কমন নিই সেক্ষেত্রে হবে তাহলে 3c মাইনাস 2a ইকুয়ালস টু 2b মাইনাস 3d বা এক্স ইকুয়ালস টু কত হবে 2b মাইনাস 3d বাই 3c মাইনাস 2a। তাহলে কি হচ্ছে 3d মাইনাস কত হচ্ছে 3d এখানে 2b মাইনাস 3d ছিল মাইনাস 3d চলে এসেছিলো এখানে মাইনাস 3dটা প্লাস 3d ছিল এখানে মাইনাস 3d হয়েছে আর এক্ষেত্রে হচ্ছে 2b মাইনাস 3d। এরপর যদি আমরা মাইনাসটা কমন নিই এই অ্যান্সারটা থাকলে কোনো অসুবিধা নেই, তবু আমরা আরেকটা স্টেপ করতে পারি। এই মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কী আছে তাহলে মাইনাস 3dটা আমরা যদি আগে লিখি মাইনাস 3d এখানে হচ্ছে প্লাস 2b থাকছে আর এদিকেও মাইনাস 2a প্লাস 3c। যদি মাইনাসটা আমরা কমন নিই দুটো মান থেকে তাহলে মাইনাস কমন নিলে 3d মাইনাস 2b হয়ে যাবে আর এদিকে হচ্ছে মাইনাস কমন নিলে কী হচ্ছে তাহলে 2a মাইনাস কত হবে 3c হয়ে যাবে। যদি মাইনাস মাইনাসটা তুলে দিতে পারি তাহলে কত হচ্ছে সমান 3d মাইনাস 2b বাই কত হচ্ছে 2a মাইনাস 3c। এটাও করতে পারি, ঠিক আছে, এটাও অ্যান্সার হতে পারে আবার এটাও অ্যান্সার হতে পারে, বুঝছো। চলো পরের প্রশ্ন কী বলা আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছি 9 দাগের প্রশ্ন কী বলা আছে। 9 দাগের প্রশ্ন বলা আছে তোমাদের যে উৎপাদক বিশ্লেষণ করো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz এই মানটা আমরা সমাধান করব। 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে মানটা আমরা যেহেতু xy আছে একটা আর 4xz আছে এটা তোমরা হামেশাই করছো, কেমন বারবার এই গণিতটা তোমরা করছো, কেমন এই গণিতটা বারবার করছো। আমরা কি 3x স্কোয়ারের 3 কিন্তু পূর্ণবর্গ রাশি নয়, এই রাশিটাকে আমরা পূর্ণবর্গ করতে হলে 4x স্কোয়ার হবে, তাই না। এই গণিতটা এইভাবে তোমরা করতে পারো। তাহলে চলো আমি একটু বলে দিই আরেকবার। বলা আছে 3 প্রশ্নটা রয়েছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
মাইনাস কত হচ্ছে মাইনাস 2xy মাইনাস 4xz বা সমান কি বলেছে এখানে দেখো 3 কিন্তু কোনো পূর্ণবর্গ রাশি নয়, সুতরাং আমরা 4টা এর নিকটবর্তী রাশি যে 4 হচ্ছে পূর্ণবর্গ রাশি, আমরা এইভাবে করতে পারি 4 স্কোয়ার মাইনাস কি হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এখানে 4 আছে এই রাশিটা, এই রাশির সঙ্গে কম্বিনেশন আছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4xz আর প্লাস জেড স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সমান দুটো করে রাশি নিয়ে আমরা বর্গে রূপান্তর করব, অর্থাৎ 4 হলে 2x স্কোয়ারের হোল স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস কি জেডের হোল স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী নিয়ে দেবো, মাইনাস কমন নেব, নিলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy আর প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, তাহলে 2x মাইনাস জেডের হোল স্কোয়ার একটা হচ্ছে আর মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই একটা পাচ্ছে, আবার 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 2x আর x আমরা যোগ করব, তাহলে 3x হচ্ছে প্লাস ওয়াই মাইনাস জেড হচ্ছে, আর এটা হবে 2x থেকে x বাদ দিলে কত হবে x মাইনাস ওয়াই মাইনাস জেড। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, তারপরে বলছে এখানে অথবা 8 প্লাস এক্স 4y4 প্লাস ওয়াই 8 বলা হচ্ছে। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। প্রশ্ন হচ্ছে এক্সএস 8 রয়েছে প্লাস এক্সএস 4y4 হচ্ছে প্লাস ওয়াই এর 8 হচ্ছে। দেখো এখানে কিন্তু এটা বর্গের রূপান্তর পূর্ণ বর্গের রূপান্তর করতে হলে কী করবো, এক্সএস 4 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সএস 4 ইন্টু কত হবে ওয়াই4 হওয়ার কথা প্লাস ওয়াই 8। তাহলে এখানে 2x4y4 আছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি তাহলে মাইনাস x4 আর y4 লিখতে পারি। তাহলে এবার হবে x4 স্কোয়ার প্লাস 2ab এক্স প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে x4 প্লাস y4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান x4 প্লাস y4 মাইনাস মাইনাসটা প্লাস করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর x4 প্লাস y4 মাইনাস কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এবার কি করবো আমরা, এটা কিন্তু x4 এদিকে মানটা আমরা যদি দেখি এখানে স্কোয়ার আছে, এখানে যদি আমরা 2 লিখি এখানে এক্ষেত্রে কিন্তু একটা মান পেতে পারি এখান থেকে। দেখো আমরা যদি এই মানটাকে একটু মডিফাই করি প্লাসটাকে, সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু কত হচ্ছে ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আর একটা পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে কী হবে মাইনাস কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা পেতে পারি, আর দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো আমরা, এটা হবে x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই4। এটা আমরা স্থির রাখবো, এটা একটু সাজিয়ে নিয়েছি কেমন। এবার দেখো এটা কিন্তু পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার সমান, এক্ষেত্রে করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর এটা যেমন আছে তেমন তুলে দাও x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই4 হচ্ছে। এবার কী বলা আছে সমান, কী বলা আছে দেখো সমান, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই একটা হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই4। তোমরা প্রয়োজনে এটা সাজিয়ে নিতে পারো, কেমন সাজিয়ে নিতে পারো, এই মানটা তোমরা এটা আগে নিয়ে আসতে পারো বা এগুলো পরপর সাজিয়ে দিতে পারো কেমন। তাহলে এইভাবে যদি আমরা সাজিয়ে ফেলি তাহলে প্রথমে x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই4
আবার এক্স স্কোয়ার বলা আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে, এটা মাইনাস থাকছে, এই মাইনাসটা হচ্ছে অর্থাৎ মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলা আছে কি, পরের প্রশ্ন কি বলা আছে এখানে দেখতে পাচ্ছি শেষ প্রশ্নটা, 10 থেকে ছকের মাধ্যমে চতুর্ভুজের শ্রেণীবিভাগ করো। ছকের মাধ্যমে চতুর্ভুজের শ্রেণীবিভাগটা আমরা, চতুর্ভুজ কত রকম হয়ে থাকে জানি আমরা, চতুর্ভুজ হয়ে থাকে বেশ কয় রকম হয়ে থাকে, কী বলো তো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, তাহলে এগুলো হচ্ছে, আর কি হবে, আচ্ছা চতুর্ভুজের শ্রেণীবিভাগ এখানে তোমাদের বইতে রয়েছে, দেখো বইতে প্রথমে রয়েছে, প্রথমে চতুর্ভুজ শ্রেণীবিভাগ করছি, চতুর্ভুজ থেকে আমরা কি এইভাবে স্ট্রাকচারটা এক জোড়া বিপরীত বাহু সমান হবে, ট্রাপিজিয়াম হবে এদিকে, ট্রাপিজিয়াম একদিকে চলে আসবে, চতুর্ভুজের দুটো সারি চলে আসছে, এটা একদিকে চলে আসবে ট্রাপিজিয়াম আবার দু রকম হচ্ছে, সামান্তরিক আর সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর আবার সামান্তরিকে দুই ভাগ করা হচ্ছে, আয়তক্ষেত্র হচ্ছে, রম্বস। সামান্তরিক দু প্রকার হচ্ছে, আয়তক্ষেত্র আর রম্বস হচ্ছে। আর এই রম্বসটা এখান থেকে দেখো আরেকটা চতুর্ভুজ যে কাইট হয়ে বেরিয়ে এসেছিল, কাইট কিন্তু শেষে মিলেছে রম্বসে মিলেছে, ঠিক আছে, রম্বসে মিলেছে। এবার রম্বস থেকে চলে এলাম আর কি, রম্বসকে বর্গক্ষেত্র, আর এদিকে আয়তক্ষেত্র থেকে কী হলো বর্গক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র রম্বস সর্বশেষ বর্গক্ষেত্রে রূপান্তরিত হয়েছে, আয়তক্ষেত্র রম্বস সর্বশেষ বর্গক্ষেত্রে রূপান্তরিত হয়েছে, এক জোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হবে, আর এদিকে একটি কোণ সমকোণ হবে, বুঝেছে। এভাবে তোমরা বর্গক্ষেত্রের বা চতুর্ভুজের শ্রেণীবিভাগটা তোমরা দিতে পারো, বুঝেছে, চতুর্ভুজের শ্রেণীবিভাগটা তোমরা এভাবে দিতে পারো। তো এই গেল তোমাদের তোমাদের সপ্তম শ্রেণীর 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিজেতা তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের 17 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নের যাবতীয় প্রশ্নের আনসারগুলো তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি বা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার পূর্ববর্তী মডেল স্কুলগুলো দেখতে হলে তোমরা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, অথবা তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সেখান থেকে তোমরা আমার প্লে লিস্টগুলো থেকে পুরোনো বা আগের মডেল স্কুলগুলো তোমরা সেখান থেকেও দেখতে পারো, কেমন। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।